2025 সালের কেনেডি সেন্টার সম্মাননা তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওভাল অফিসে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর সম্মানজনক এই পদক পেয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, সঙ্গীতশিল্পী গ্লোরিয়া গেইনর ও জর্জ স্ট্রেইট, রক ব্যান্ড কিস এবং অভিনেতা গায়ক মাইকেল ক্রফোর্ড। এই পদক প্রদান অনুষ্ঠানের মূল আয়োজন হবে রবিবার। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। This will be the highest rated show that they've ever done. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম কেনেডি সেন্টারের নির্বাচিত সম্মাননা প্রাপকদের তালিকা ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। These are among the greatest artists, actors and performers of their generation, the greatest that we've seen. এই বছর যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, সঙ্গীতশিল্পী গ্লোরিয়া গেইনর ও জর্জ স্টেইট, রক ব্যান্ড কিস এবং অভিনেতা গায়ক মাইকেল ক্রফোর্ড। Thank you, Dad. Every American who has been inspired by the unbelievable talent of Michael Crawford, who has been influenced by the music of George Strait or Gloria Gaynor or Kiss, or who has been moved by Sylvester Stallone's। শনিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে চলতি বছরের কেনেডি সেন্টার অনার্সের পদক তুলে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের দেশের শিল্প ও সংস্কৃতির সেরা প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন তিনি। We can hardly imagine the country music phenomena without its king of country, or the American disco without its first lady, or Broadway without its phantom. ট্রাম্প নিজেই এই সম্মাননা প্রাপকদের নির্বাচনের প্রক্রিয়ায় প্রায় শতভাগ জড়িত ছিলেন বলে দাবি করেন। এই দলটিকে কেনেডি সেন্টার অনার্সের ইতিহাসে সম্ভবত সবচেয়ে প্রতিভাবান ও বিখ্যাত দল বলে আখ্যায়িত করেন তিনি। প্রথম মেয়াদে ট্রাম্প কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠান থেকে দূরে ছিলেন, তবে দ্বিতীয় মেয়াদে ফিরে এসেই তিনি এর পরিচালনা পর্ষদে পরিবর্তন আনেন এবং নিজেই এর চেয়ারের দায়িত্ব নেন। পদক প্রদান অনুষ্ঠানটি রীতি অনুযায়ী স্টেট ডিপার্টমেন্টে হলেও এবারে তা হোয়াইট হাউসে সরিয়ে আনেন ট্রাম্প। এই পদকটি নতুন ডিজাইনেও তৈরি করে টিফানি অ্যান্ড কোং। Redesigned this year with the help of the fantastic team at Tiffany and Company, and I want to congratulate them. They have done a fantastic job. কেনেডি সেন্টারে হতে যাওয়া মূল সম্মাননা অনুষ্ঠানেও সহস্ত্রীক যোগ দেবেন বলেও নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্যারিবিয়ান এবং প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার রোধে কঠোর অবস্থানের মধ্যেই ভেনেজুয়েলায় স্থলভাগে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে মাদক পাচারকারীদের সমূলে উৎপাটন করতে ভেনেজুয়েলায় হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের উপর হামলা এবং দেশটিতে সম্ভাব্য স্থল আক্রমণের প্রস্তুতির বিরোধিতা জানাতে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশের মানুষের করের অর্থে ল্যাটিন আমেরিকার কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না জানিয়ে বিক্ষোভকারীদের একাংশ বলেন, দেশের মানুষের মতামত উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালাতে পারেন না। এ সময় যুদ্ধবিরোধী সংগঠনের জোট দ্য আনসার কোয়ালিশন ছাড়াও বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা হ্যান্ডস অফ ভেনেজুয়েলা সহ বিভিন্ন যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের অভিযোগ, দেশের মানুষের বিভিন্ন সংকট সমাধানে ব্যর্থ হয়ে ভেনেজুয়েলায় স্থল হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধবিরোধী সংগঠন কোড পিঙ্কের সংগঠক মোদিয়া বেঞ্জামিন বলেন, ল্যাটিন আমেরিকায় বিস্ময়করভাবে হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের উপর আইন বহির্ভূতভাবে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রয়টার্স জানায়, চলতি বছর সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে অন্তত 21 বার হামলা চালিয়েছে পেন্টাগন। এসব হামলায় অন্তত 83 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, দেশে মাদক পাচার ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে এবং তা ভেনেজুয়েলার স্থলভাগ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেলের মজুদ দখলের উদ্দেশ্যেই সামরিক অভিযান শুরু করতে চায় আমেরিকা। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভরত কয়েক হাজার মানুষও একই ধরনের অভিযোগ করেছেন। দ্য আনসার কোয়ালিশনের মুখপাত্র মর্গান আর্কোহিনা অভিযোগ করেন, ইরাক আফগানিস্তানের মতোই এখন তারা ভেনেজুয়েলায় যুদ্ধ চাপিয়ে দিতে যাচ্ছে। মাদক পাচার রোধের নাম করে ট্রাম্প প্রশাসন আসলে ভেনেজুয়েলার তেল সম্পদ দখলে নিতে চায় বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে অংশ নেওয়া ডনা পেরেজ জানান, ভেনেজুয়েলার জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরোধিতা করতেই রাস্তায় নেমেছেন তিনি। মাদক পাচার বন্ধের নামে ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবন বিপন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না বলেও জানান পেরেজ।
ভেনেজুয়েলার নৌযানে তিনি দ্বিতীয়বারের হামলার নির্দেশ না দিলেও অ্যাডমিরাল যে সিদ্ধান্ত নিয়েছেন তিনিও একই রকম সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। শনিবার ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরামে বক্তব্য রাখার সময় ওই হামলার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় আবারও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের খবর অস্বীকার করেন ওয়ার সেক্রেটারি। হেগসেথ আরও জানান, হামলার পুরো ভিডিওটি প্রকাশ করা হবে কিনা সে সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যালোচনা চলছে। অন্যদিকে এই ঘটনার জন্য অবিলম্বে হেগসেথের পদত্যাগ বা বরখাস্তের দাবি জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ম্যাগি গুডল্যান্ডার। ক্যারিবিয়ান সাগরে কথিত মাদকবাহী নৌযানে দ্বিতীয়বারের হামলা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। প্রাথমিকভাবে এই আদেশ না দেওয়ার কথা জানালেও সুযোগ থাকলে মাদকের বিরুদ্ধে অভিযানে অবশ্যই নৌযান ডুবিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিতেন বলে স্বীকার করেন তিনি। From what I understood then and what I understand now, I fully support that strike. I would have made the same call myself. এ সময় ওয়াশিংটন পোস্টের করা প্রতিবেদনের তীব্র নিন্দা জানান হেগসেথ। জাহাজের সব আরোহীকে মেরে ফেলার প্রাথমিক নির্দেশ দিয়েছিলেন তাদের এমন দাবিও হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি। Is anybody here from the Washington Post? I don't know where you get your sources, but they suck. হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার জলসীমায় মাদক নিয়ে প্রবেশ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। Here again, we've been focused and here we've been clear. If you're working for a designated terrorist organization and you bring drugs to this country in a boat, we will find you and we will sink you. তবে এই হামলাকে পরিষ্কার বেআইনি আখ্যায়িত করেছেন অবসরপ্রাপ্ত নেভি ক্যাপ্টেন এবং জর্জটাউন ইউনিভার্সিটির আইনের শিক্ষক টড হান্টলি। তিনি জোর দিয়ে বলেন, নিরস্ত্র, বিপদাপন্ন ও জাহাজডুবিতে বেঁচে যাওয়া ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা সামরিক আইনে স্পষ্টতই নিষিদ্ধ। এই বিতর্ক নিরসনের জন্য হামলার এক্সিকিউশন অর্ডার এবং ঘটনার সময়কার চ্যাটলগ প্রকাশ করতে পেন্টাগনের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস। হান্টলির মতে, এই নথিগুলো প্রকাশ পেলেই জানা যাবে উচ্চপদস্থ কর্মকর্তারা জেনে বুঝে এই বেআইনি আদেশ দিয়েছিলেন কিনা। দেশের সামরিক আইন অনুযায়ী ঘটনাটি নিষ্পত্তি না হলে মামলাটি আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিস। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যাগি গুডল্যান্ডারও অভিযোগ করেন, যুদ্ধ পরিকল্পনা পরিচালনার জন্য একটি সাধারণ চ্যাটিং অ্যাপ ব্যবহার করে সেনাদের জীবন মারাত্মক হুমকিতে ফেলে দিয়েছিলেন ওয়ার সেক্রেটারি। অবিলম্বে হেগসেথের পদত্যাগ বা তাকে বরখাস্তের দাবি জানান নেভির এই সাবেক কর্মকর্তা। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে ব্যুরোর বিমান সম্পদ এবং সুযোগ সুবিধা ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ তুলেছেন ডেমোক্রেটরা। এসব নিয়ে একটি তদন্ত শুরু করেছে হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্রেট সদস্যরা। এই কমিটির বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিনের অভিযোগ, $60 মিলিয়ন সরকারি জেট বিমানে বান্ধবীকে নিয়ে প্রমোদ ভ্রমণ করেছেন ক্যাশ। ফ্লাইট লগ এবং সামাজিক মাধ্যমের পোস্ট দেখে তারা এসব তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। এদিকে ফক্স নিউজে প্যাটেল দাবি করেছেন ব্যক্তিগত কাজে জেট বিমান ব্যবহারের অধিকার রয়েছে তার। ওদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল এমএস নাওয়ে বলেছেন, প্রায়ই বিতর্কিত আচরণে নিজেকে লজ্জায় ফেলেছেন এফবিআই প্রধান। এমএস নাও গত সপ্তাহে খবর দিয়েছিল এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের নানা বিতর্কিত কর্মকাণ্ডে হতাশ হয়ে আগামী কয়েক মাসের মাঝেই তাকে বরখাস্ত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই কিনা প্যাটেলের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুলেছেন ডেমোক্রেটরা। শনিবারই নীল শিবিরের আইন প্রণেতারা হাউস জুডিশিয়ারি কমিটি বরাবর এক চিঠিতে জবাব চেয়েছেন বান্ধবীর সাথে ক্যাশের প্রমোদ ভ্রমণে যাওয়ার অর্থ সরকারি কোষাগার থেকে কেন দেওয়া হবে, কেনই বা শাটডাউন চলার সময় সাধারণের করের অর্থ দিয়ে $60 মিলিয়ন সংস্থার জেট বিমানে বান্ধবীকে নিয়ে স্কটল্যান্ডে যাবেন এফবিআই ডিরেক্টর, কিংবা বন্ধু বান্ধব নিয়ে বিলাসী ভ্রমণে বের হবেন। প্যাটেলের বিরুদ্ধে ব্যুরোর বিমান সম্পদ এবং সুযোগ সুবিধা ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ তুলেছেন ডেমোক্রেটরা। এসব নিয়ে একটি তদন্তও শুরু করেছে নীল শিবিরের হাউস জুডিশিয়ারি কমিটির সদস্যরা। এই কমিটির বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিনের অভিযোগ, $60 মিলিয়ন সরকারি জেট বিমানে বান্ধবীকে নিয়ে প্রমোদ ভ্রমণ করেছেন ক্যাশ। ফ্লাইট লগ এবং সামাজিক মাধ্যমের পোস্ট দেখে তারা এসব তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন।
এদিকে ফক্স নিউজে প্যাটেল দাবি করেছেন ব্যক্তিগত কাজে জেট বিমান ব্যবহারের অধিকার রয়েছে তার। তাছাড়া বান্ধবীর সাথে ঘুরে বেড়ানোর বিষয়টিও স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছেন তিনি বরং তার 2 পূর্বসূরির চেয়ে বিমানে অপেক্ষাকৃত কম ভ্রমণ করেছেন। ওদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলওয়েল এমএস নামে বলেছেন প্রায়ই বিতর্কিত আচরণে নিজেকে লজ্জায় ফেলছেন ক্যাশ। বান্ধবীকে রক্ষায় সচেষ্ট হবেন প্যাটেল, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেশের মানুষের নিরাপত্তার কথা তাকে সবার আগে ভাবতে হবে। ট্রাম্পের প্রতিপক্ষকে দমনে অগ্রাধিকার দিলে চলবে না। এরিক আরও জানান কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রতিটি অনিয়মের জবাবদিহি করা হবে। অন্যদিকে নীল শিবিরের কংগ্রেসউইম্যান সিডনি কামালগার ডাভ জানিয়েছেন শুধু প্রমোদ ভ্রমণ নয়, বরং বান্ধবীর মদ্যপ বন্ধুকে বাসায় পৌঁছে দিতেও এজেন্টদের ব্যবহার করেছেন কেশ প্যাটেল। ভারী তুষারপাতে বিপর্যস্ত দেশের বিভিন্ন স্টেট। দেশের ওয়েস্ট ও মিডওয়েস্টের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শীতকালীন তীব্র ঠান্ডা এবং তুষারপাতের সতর্কতার আওতায় রয়েছে অন্তত 20 মিলিয়ন মানুষ। প্যাসিফিক নর্থ ওয়েস্টে তীব্র বাতাস এবং তুষার ঝড়ে 12,000-এরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অতিরিক্ত তুষারপাতের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় শুধু ভার্জিনিয়াতেই 200-র বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে 29 জন। ওয়াশিংটন ডিসিতে দেখা গেছে মৌসুমের প্রথম তুষারপাত। বরফ জমে রানওয়ে বিপজ্জনক হওয়ায় রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে গ্রাউন্ড স্টপ জারি করা হয়। বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে 7,000-এর বেশি ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়েছে। তুষার ঝড়ে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। আর্কটিক হাওয়ার প্রভাব মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্বে পৌঁছানোয় প্রায় ডজন খানেক নতুন নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় সেন্ট্রাল নিউ ইয়র্কের 18th রোডে বরফের কারণে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি স্নোপোলোতে ধাক্কা খেয়েছে। সেন্ট্রাল ভার্জিনিয়াতেও তুষারপাতের খবর পাওয়া গেছে। রিচমন্ডে 2 থেকে 3 ইঞ্চি বা তারও বেশি বরফ পড়েছে। ভার্জিনিয়া স্টেট পুলিশ জানিয়েছে ঝোড়ো আবহাওয়ার মধ্যে 2 শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 29 জন আহত হয়েছে। যাত্রীদের রাস্তায় বের না হওয়ার সতর্কতা জানিয়েছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। লিঞ্চবার্গ এলাকায় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রিচমন্ডে পড়েছে 2 থেকে 3 ইঞ্চি বা তারও বেশি বরফ জমে যাওয়ায় রিচমন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিআইসিং সমস্যার কারণে বহু যাত্রী ফ্লাইট বিলম্বের মুখে পড়ে। ওয়াশিংটন ডিসিতেও মৌসুমের প্রথম তুষারপাতের দেখা মিলেছে। বরফ জমে রানওয়ে বিপজ্জনক হওয়ায় রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে গ্রাউন্ড স্টপ জারি করা হয়। শুক্রবার রাতে প্যাসিফিক নর্থ ওয়েস্টে তীব্র বাতাস ও তুষার ঝড়ে 12,000-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন অবস্থায় কেউ কেউ নিরাপদে থাকলেও অনেকে বলছেন সকালে তার চুল বরফ হয়ে গিয়েছিল। নর্থ ডেকোটায় বরফ জমে বিপজ্জনক হয়ে উঠেছে রাস্তা। সেখানকার রাস্তা থেকে ছিটকে যাওয়া গাড়িগুলোর ছবি শেয়ার করেছে হাইওয়ে পেট্রোল। বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তার বড় ধরনের কাটছাটে শিশু মৃত্যুর হার আবারও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস। শনিবার আল জাজিরাকে তিনি বলেন, উন্নয়ন সহায়তায় কাটছাটের সিদ্ধান্তের কারণে এত বড় ক্ষতি মেনে নেওয়া কষ্টকর। এদিকে গেটস ফাউন্ডেশনের বার্ষিক গোলকিপার্স রিপোর্ট অনুযায়ী উন্নয়ন সহায়তায় তহবিল কাটছাটের কারণে 5 বছরের নিচে শিশুদের মৃত্যুর হার চলতি বছরের শেষে 4.8 মিলিয়নে পৌঁছবে। বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তায় বড় ধাক্কায় আবারও বাড়তে শুরু করেছে শিশু মৃত্যুর হার। এমনই সতর্কবার্তা দিয়েছেন গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস। তিনি দাবি করেন সবচেয়ে বেশি সহায়তা কমিয়েছে আমেরিকা, আর এক্ষেত্রে ডোজ অনেক মৃত্যুর জন্য দায়ী থাকবে। বিশ্বে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উন্নয়ন সহায়তা কার্যক্রমের বিকল্প নেই জানিয়ে তিনি আশা করেন দেশের ভোটাররা শিশু মৃত্যুর হার কমানোর পক্ষে অবস্থান নেবেন। আল জাজিরাকে বিল গেটস বলেন, শুধুমাত্র আমেরিকায় নয়, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি নাটকীয়ভাবে উন্নয়ন সহায়তা কমিয়েছে। গেটস ফাউন্ডেশনের বার্ষিক গোলকিপার্স রিপোর্ট অনুযায়ী উন্নয়ন সহায়তায় কাটছাটের কারণে 5 বছরের নিচে শিশুদের মৃত্যুর হার চলতি বছরের শেষে 4.8 মিলিয়নে পৌঁছাবে, যা 2024 সালের তুলনায় বেশি। গেটস বলেন, 2000 সালের শুরুতে যেখানে বছরে প্রায় 10 মিলিয়ন শিশু মারা যেত, সেখান থেকে ক্রমাগত উন্নতির পর আবারও মৃত্যুর হার বাড়তে দেখা দুঃখজনক। গেটস ফাউন্ডেশনের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর উন্নয়নশীল দেশগুলোর সহায়তা প্রায় 27% কমে গেছে। এ কারণে ম্যালেরিয়া, HIV, পোলিও সহ নানা রোগের বিরুদ্ধে বহু বছরের অর্জন হুমকির মুখে পড়েছে।
এদিকে বৈশ্বিক সহায়তায় কাটছাঁট 30% মাত্রায় স্থায়ী হলে 2045 সালের মধ্যে আরও 16 মিলিয়ন শিশুর মৃত্যু ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়েছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন। বিল গেটস বলেন, উন্নয়ন সহায়তায় কাটছাঁটের সিদ্ধান্তের কারণে এত বড় ক্ষতি মেনে নেওয়া কষ্টকর। বিশ্বব্যাপী টিকা বিতরণকারী সংস্থা গাভির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বিল গেটস বলেন, চলতি বছর জুন মাসে গাভির বরাদ্দ নবায়ন না করায় তিনি হতাশ। এদিকে বিল গেটস ঘোষণা দিয়েছেন যে আগামী 2 দশকে তিনি তার $200 বিলিয়ন সম্পদ দাতব্য কাজে দান করে দেবেন। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির উন্নয়ন সহায়তা গবেষক জেসিকা স্কলিয়ার এএফপিকে বলেন, গেটস ইতিমধ্যেই বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব বিস্তার করে আছেন। তার মতে, বিশ্বের উন্নয়ন সহায়তায় পশ্চিমা দেশগুলোর অংশগ্রহণ কমে যাওয়ায় সেই প্রভাব আরও বাড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।